আমাদের আজকের গল্পের নাম ভোগবাবু ও ফটিকির রহস্য। গল্পটি লিখেছেন ক্ষিতীন্দ্র নারায়ণ ভট্টাচার্য, গল্প পাঠে শুভ এবং গল্পের সূত্রধর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে তনুশ্রী সাহা। নমস্কার, আমরা থিল স্টুডিও। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, এইরকম অ্যাডভেঞ্চার গল্প এবং গোয়েন্দা গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ফাগুরায়ণবাবুর বাবা ছিলেন মস্ত পয়সাওয়ালা লোক। সে যুগের পক্ষে বেশ সচ্ছল অবস্থা থাকা সত্ত্বেও লোকটি ছিলেন সংস্কৃতিবান। বিশেষ করে সংস্কৃত সাহিত্যে তার ছিল প্রবল অনুরাগ। কারোর ছেলে হলে তাদের জন্য নতুন নাম ঠিক করে দেওয়াটা ছিল তার একটা নেশা, ইংরেজিতে যাকে বলে হবি। বাংলায় যে সমস্ত নামের চল নেই অথচ তার কানে ভালো লাগত, সেই সমস্ত নাম বেছে নিয়ে তিনি পৌত্রপৌত্রদের উপহার দিতেন। যেমন ধরো শুভ্রাট, ঋচিক, সত্যজ্যোতি, এই রকম সব ভালো ভালো নাম। একবার একটি ছেলের নাম রেখেছিলেন কৌনকুৎস। সে কিন্তু তার সম্মানটা রাখেনি। বছর 10 বয়স হতেই নিজের নামটা পাল্টে নিয়েছিল। যাই হোক, তার নিজের যখন ছেলে হলো তখন তিনি মুদ্রা রাক্ষস বইখানা পড়ছিলেন। ওই বইয়েই ফাগুরায়ণ নামটা তার ভালো লাগলো, তাই ছেলের নাম রাখলেন ফাগুরায়ণ। কিন্তু সাধারণ লোকে কি সাহিত্যের অতশত বোঝে? মুদ্রা রাক্ষসী বা কতজন পড়েছে? ফলে ফাগুরায়ণ অচিরেই হয়ে দাঁড়ালো ফাগু, এবং বয়স বাড়ার সঙ্গেও তার সে নামের কোনো পরিবর্তন হলো না। সবাই বলতো ফাগুবাবু। আমরা যারা ওকে একটু সমীহ করতাম তারা বলতাম ফাগুদা। ফাগুবাবু তার পণ্ডিত বাবার কাছ থেকে শুধু নামটাই পাননি, সেই সঙ্গে পেয়েছিলেন কলকাতা শহরের বুকে কয়েকখানা বাড়ি আর ব্যাংকে জমানো বেশ কিছু টাকা। কাজেই নাম নিয়ে মাথা ঘামানো বা তা বর্জন করে বাপকে অসম্মান করার কোনো প্রশ্ন ওঠেইনি তার মনে। এখন তার বয়স 40-এর কোঠা ছাড়িয়েছে। মাথায় টাক পড়ে চুল অল্পই অবশিষ্ট আছে। ছোটখাটো একটা ভুঁড়িরও মালিক হয়েছেন। বেটোখাটো, হৃষ্টপুষ্ট আর চুকচুকে চেহারা। কাজকর্ম কিছুই করতে হয় না। বাড়ি ভাড়া আর ব্যাংকের সুদ থেকে স্বচ্ছন্দেই দিন চলে যায়। বরঞ্চ একটু অতিরিক্ত স্বচ্ছন্দেই বলা চলে। বাড়ি ভাড়া দিন দিন যা বাড়ছে। তবে তার সময় কাটে কি করে? না, ফাগুবাবুর কোনো বদ খেয়াল টেয়াল নেই। বাপের মতো পণ্ডিত না হলেও তিনিও বিদ্যানুরাগী এবং বহু বিষয়েই তার কৌতূহল। সাহিত্য, কাব্য, বিজ্ঞান, গণিত, ইতিহাস, হস্তরেখা বিচার, পরলোক তত্ত্ব সবেতেই তার প্রবল আগ্রহ। যা শোনেন তাই বিশ্বাস করেন। সম্প্রতি তিনি জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ অ্যাস্ট্রোনমিও চর্চা করছেন। সন্ধ্যার পর আকাশে তারা দেখে তার অনেকটাই সময় কাটছে। একটা সেকেন্ড হ্যান্ড দূরবীন কিনতে পাওয়া যায় কিনা তারও খোঁজ করছেন চোরা বাজারে। আর এই জন্যই মাঝে মাঝে আমারও ডাক পড়ছে তার ওখানে। না না, চোরা বাজারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার অপরাধ, আমি একটু অঙ্ক এবং জ্যোতির্বিজ্ঞান জানি, আর কলেজের ছাত্রদের ওই বিষয়েই পড়াই। সুযোগ যখন জোটে তখন ভালোভাবেই জোটে। এখানেও ঘটল তাই। ফাগুবাবু পারতপক্ষে বাঙালিকে বাড়ি ভাড়া দিতেন না। তার ভাড়াটেরা বেশিরভাগই ছিল দক্ষিণ ভারতীয়। এই রকমই এক ভাড়াটে ছিলেন বেঙ্কটকৃষ্ণন। নামটা উচ্চারণ করতে গিয়ে ফাগুবাবুর একটু অস্বস্তি হতো, কিন্তু তাতে তাদের বন্ধুত্বের কিছুমাত্র ব্যাঘাত ঘটেনি। আর বলতে কি, আর সব ভাড়াটেদের চাইতে এই বেঙ্কটকৃষ্ণের সঙ্গেই ফাগুবাবুর ভাব ছিল সবচেয়ে বেশি। এই বেঙ্কটকৃষ্ণনের বাড়িতেই অতিথি হয়ে এসেছিলেন তার শ্যালক ডক্টর শেষরাদি মহাসমুদ্রম। কলকাতায় জ্যোতির্বিজ্ঞানীদের কি একটা কনফারেন্স হচ্ছিল, তারই ডেলিগেট হয়ে। দক্ষিণ ভারতের লোক হলেও ওর কর্মস্থল হচ্ছে মধ্য ভারত। সেখানকার ফটিকগির অবজারভেটরি অর্থাৎ মান মন্দিরে তিনি ডিরেক্টর অর্থাৎ অধ্যক্ষ। ফটিকগির অবজারভেটরির নামটা শুনেছিলাম। কোনো সরকারি প্রতিষ্ঠান নয়, ওখানকারই এক ধনী ভদ্রলোক, যাতে পার্সি,
দেদার টাকা খরচ করে ওই মান মন্দিরটা তৈরি করে দিয়েছিলেন। এখানে নাকি অনেক দুষ্প্রাপ্য যন্ত্রপাতি বসানো আছে। প্রধান দূরবীনটিও উল্লেখযোগ্য। এহেন একটা প্রতিষ্ঠানের অধ্যক্ষ শুনে স্বভাবতই তার প্রতি আমার একটু সম্ভ্রম হল। ফাগুবাবুর মারফত আলাপেরও সুযোগ হল। হাসি খুশি অমায়িক ভদ্রলোকটি, আর চমৎকার বাংলা বলেন। শুনলাম প্রথম জীবনে কলকাতা থেকেই পড়াশুনো করেছিলেন, পরে বিলেতে গিয়ে আরও অনেক পাশটাশ করেছেন। ফাগুবাবুও তার সঙ্গে বেশ জমিয়ে নিলেন। ডক্টর মহাসমুদ্রমেরও কেন জানি না ফাগুবাবুকে খুব পছন্দ হয়ে গেল। তার বিদ্যে বুদ্ধির জন্য নিশ্চয় নয়, কারণ ফাগুবাবুর উৎসাহ যতটা ছিল, বিদ্যে ঠিক ততটা ছিল না। তার স্বভাবটার জন্যই হয়তো। সপ্তাহখানেক কলকাতা থেকে চলে গেলেন ফটিকগিরে। আমরা হাওড়া স্টেশনে গিয়ে তাকে সি অফ করে এলাম। তাতে তিনি ভারী খুশি। সেদিনটা কিসের একটা ছুটির দিন। একটা মাসিক পত্রিকা নিয়ে ইজি চেয়ারে শুয়ে আছি। হঠাৎ ফাগুবাবু ব্যস্ত সমস্ত হয়ে ঘরে ঢুকলেন। বললেন, বিশু, সেদিন স্পেসিফিক গ্র্যাভিটি নিয়ে কি যেন বলছিলে, ভুলে গিয়েছি। হেসে বললাম, কি হবে স্পেসিফিক গ্র্যাভিটি নিয়ে মাথা ঘামিয়ে? তার চেয়ে এই ডিটেকটিভ গল্পটা পড়ুন, ভালো লাগবে। না না, ঠাট্টা নয়। তুমি না বলছিলে পাড়া অত ভারী কেন? ওর স্পেসিফিক গ্র্যাভিটি বলেই তো। তাই বটে। কোনো জিনিস জলের চাইতে কত গুণ ভারী, তাই দিয়ে মাপা হয় তার স্পেসিফিক গ্র্যাভিটি। বাংলায় ওকে বলে আপেক্ষিক গুরুত্ব। ব্যাপারটা কেমন জানেন? ধরুন খানিকটা সোনা নিয়ে আপনি দাঁড়িপাল্লায় ওজন করলেন। এবার যদি ওই সোনাটাই জলের মধ্যে ঝুলিয়ে রেখে আবার ওজন করেন, দেখবেন সোনার ওজন আগের চাইতে 19.5 ভাগের 1 ভাগ কমে গেছে। সোনা তার সমান আয়তনের জলকে সরিয়ে দেওয়ায় ওই রকমটা হচ্ছে। অর্থাৎ সমান আয়তনের জলের যা ওজন, সোনার ওজন তার চাইতে 19.5 গুণ। আমরা বলি সোনা জলের চেয়ে 19.5 গুণ ভারী। বিজ্ঞানীরা এরকম প্রায় প্রত্যেক জিনিসেরই স্পেসিফিক গ্র্যাভিটি মেপে দেখেছেন। খাঁটি অবস্থায় তা সবসময় সমান। সোনা যদি খাঁটি না হয়, তাহলে তা জলের চেয়ে 19.5 গুণ ভারী হবে না। আর্কিমিডিসের সেই গল্প শুনেছেন বোধহয়। ওই রকম জলের চেয়ে পারদ 13.5 গুণ ভারী, লোহা ভারী প্রায় 7.5 গুণ, সীসা 11.5 গুণ। ফাগুবাবু কৌতূহলী হয়ে বললেন, বাহ। আবার বললাম, তাহলেই বুঝুন। ধরুন আপনাকে খানিকটা জল, খানিকটা পারদ, আর খানিকটা লোহা, খানিকটা সোনা আর খানিকটা সীসে দিয়ে কয়েকটা 1 মাপের চামচে দেওয়া হলো। আপনি এক এক করে প্রত্যেকটা থেকে 1 চামচ তুলে নিলেন। কি দেখবেন? দেখবেন জলের চামচেটা কিরকম যেন হালকা লাগছে, আর তার তুলনায় লোহা বেশ ভারী লাগছে। সীসা আর পারদ লাগছে আরও ভারী, আর সোনা ভীষণ ভারী। ফাগুবাবু আবার বললেন, বাহ। আমারও তখন বক্তৃতার নেশা চেপে গেছে। বললাম, সাধারণত দেখা গেছে যে কোনো জিনিস যখন খুব ঘন হয়, তখন তার স্পেসিফিক গ্র্যাভিটিটাও বেড়ে যায়। চিনি জলে গুলে চিনির রস করলেন, সে রস পাতলাও হতে পারে, আবার খুব ঘনও হতে পারে। ঘন রস পাতলা রসের তুলনায় অনেকটা ভারী লাগবে। সাধারণত গ্যাস আর তরলের ক্ষেত্রেই এই জিনিসটা টের পাওয়া যায়। ফাগুবাবু খুব খুশি হলেন মনে হলো। ওর ওই স্বভাব। হঠাৎ মাথায় কিছু একটা এসে গেল, ভয়ানক কৌতূহল হলো। সঙ্গে সঙ্গে ছুটলেন সেটা মেটাতে, আর মিটলে পরেই খুশি। বললেন, আজ আসি, তুমি পড়ো। পুজোর ছুটি প্রায় এসে পড়েছে। একঘেয়ে জীবন আর ভালো লাগছে না। ভাবছি কোথাও ঘুরে আসব। হঠাৎ ফাগুবাবুর টেলিফোন। কি ব্যাপার? ফাগুবাবু বললেন, ব্যাপার কিছুই নয়। ফটিকগির থেকে ডক্টর মহাসুন্দরম নিমন্ত্রণ করেছে তার ওইখানে কয়েকদিন কাটিয়ে আসবার জন্য। তার নতুন বাংলোয় প্রচুর বাড়তি জায়গা, দলবল নিয়ে গেলেও কোনো আপত্তি নেই। তোমায় নিয়ে যাওয়ার জন্যই বিশেষ করে লিখেছেন। চলো কয়েকদিন ঘুরে আসি। পাহাড়ি জায়গা, বেশ ভালোই লাগবে বেড়াতে। স্বাস্থ্যও শুনেছি ভালো ওখানকার। তাছাড়া ওই অবজারভেটরিও দেখা হয়ে যাবে। প্রস্তাবটা বলাই বাহুল্য, লুফে নিলাম, এবং সপ্তাহখানেকের মধ্যেই
মালপত্তর আর ফাগুবাবু সহ পৌঁছে গেলাম ফটিকগিরে। আসল নাম স্ফটিকগির, লোকের মুখে মুখে দাঁড়িয়েছে ফটিকগির। পাহাড়ে ঘেরা নিলিবিলি পরিচ্ছন্ন ছোট্ট একটা শহর। শহর না বলে গ্রাম বলাটাই উচিত। পাহাড়গুলোতে কোয়ার্টজের ছড়াছড়ি, তাই বোধহয় স্ফটিকগির নাম দেওয়া হয়েছিল। যাই হোক, ভারী ভালো লাগলো জায়গাটা। ডক্টর মহাসমুদ্রম অতিথি সৎকারে ত্রুটি করলেন না। বাংলোর পাশে একটা পুরো মহল আমাদের দুজনকে ছেড়ে দিলেন। নিজে তিনি নিরামিষভোজী, কিন্তু আমাদের জন্য আমিষের ব্যবস্থা করতে গেলে আমরাই আপত্তি করলাম। অবজারভেটরিটা দেখে ফাগুবাবু তো খুব খুশি, কারণ তার কাছে সবকিছুই নতুন আর সবকিছুতেই তার কৌতূহল। ওর লাগোয়া লাইব্রেরিটিও বেশ মূল্যবান মনে হলো। মোট কথা কয়েকটা দিন বেশ আনন্দেই কেটে গেল। বিকেলে একটু রোদ পড়লেই আমরা দল বেঁধে বেরোতাম, হেঁটেই। পিচ ঢালা রাস্তা, দুপাশে নানান জাতের বড় বড় গাছ, তবে শালগাছই বেশি। ছোট একটা পাহাড়ি নদী পাথরের নুড়ির ওপর দিয়ে আছড়াতে আছড়াতে ছুটে চলেছে সশব্দে। ঝিরঝিরে হাওয়ায় চোখ মুখ জুড়িয়ে দিত। সেই দিনও এইভাবেই বেরিয়েছি। সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। ফাগুবাবু চলেছেন সকলের আগে আগে। আকাশের দিকে তাকিয়ে তাকিয়েই চলছেন তিনি। পরিষ্কার আকাশে তারা উঠলে দেখবেন কপালে থাকলে দু একটা উল্কাপাতও চোখে পড়তে পারে। বছরের এই সময়টাতেই তো আকাশে উল্কা দেখবার সময়। কিন্তু এমন কাণ্ডও যে ঘটতে পারে কে তা ভাবতে পেরেছিল। হঠাৎ চিৎকার করে উঠলেন ফাগুবাবু। দৌড়ে গিয়ে দেখি মাটিতে গড়াগড়ি খাচ্ছেন তিনি। কপাল বেয়ে দরদর করে রক্ত পড়ছে। খানিকটা জায়গা ভীষণ ফুলে উঠেছে, প্রায় সংজ্ঞাহীন অবস্থা তার। অথচ আশ্চর্য, কোথাও কিছু নেই। কিসে এত প্রচণ্ড আঘাত কেউ বুঝতে পারল না। কেউ কি পাথর ছুঁড়ে মারল? তাহলে সে পাথরটা যাবে কোথায়? কোনো বন্যজন্তু বা বুনো পাখি থেকে আক্রমণ করল? তাই বা কেমন করে হয়? কেউ না কেউ তো দেখতে পেতই তাহলে। এই অঞ্চলে কিছু বুনো জাত বাস করে শুনেছিলাম, তারাই কি আড়াল থেকে তীর মারল? কিন্তু তীর তো বুমেরাং নয় যে তাদের হাতে আবার ফিরে যাবে। ছুড়লে তা এখানেই পড়ে থাকত। বন্দুক ছুড়লেও শব্দ শোনা যেত। তাছাড়া কপাল ফুলে ঢোলই বা হবে কেন? তবে কি ভূত এসে চর মেরে গেল? কিন্তু তা তো আর বিশ্বাস করা যায় না। বহু কষ্টে তোলা হলো তাকে। লোকটি যে এত ভারী তা কে জানত। আমরা তো তুলতেই পারলাম না। শেষে লোকজন জড়ো করে কয়েকজন জোয়ান জোয়ান লোক ধরে বহু কষ্টে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তারেরা পরীক্ষা করে বললেন কোনো একটা খুব ভারী জিনিস দিয়ে তার কপালে আঘাত করা হয়েছে। তবে চোটটা কপাল ঘেঁষেই লেগেছে। সোজাসুজি হলে কপাল ফেটে ছাতু হয়ে যেত। যাই হোক, ওষুধপত্র দিয়ে ব্যান্ডেজ বেঁধে গাড়ি করে তার বডিটা নিয়ে আসা হলো। ততক্ষণে ফাগুবাবু অনেকটাই সামলে নিয়েছেন, তবে শরীরটা যেন টানতে কষ্ট হচ্ছে। কোনো রকমে হ্যাচড়াতে হ্যাচড়াতে নিজেই বাথরুমে গিয়ে কাপড় ছেড়ে ফেললেন। হাত মুখ ধুয়ে মনে হলো শরীরটা এবার বেশ হালকা লাগছে। এবার আর বিছানায় না শুয়ে বসবার ঘরে ইজি চেয়ারে এসে গা এলিয়ে দিলেন তিনি। বাথরুমে তার ছাড়া কাপড়টা ধুয়ে দিতে বলা হলো চাকরকে, কিন্তু একটু পরে এসেই সে যা বলল তাতে আমরা সবাই চমকে উঠলাম। কাপড়টা অসম্ভব ভারী হয়ে গেছে। এত ভারী যে তুলে নিংড়ানো তো দূরের কথা, উঁচু করে তুলতেই পারছে না সে। সবাই মিলে বাথরুমে ছুটে গেলাম। একে একে সবাই কাপড়খানা টেনে দেখলাম। কাপড় তো নয়, যেন কয়লা মাপা এক মনের পাথর একখানা। কি করে এমন হলো? সে রাতে কাপড় বাথরুমেই পড়ে রইল। পরদিন সকালে ঝাড়ুদার এলো বাথরুম ঝাড় দিতে। ঝাড়ুর উল্টো দিক দিয়ে কাপড়টাকে খুঁচিয়ে এক কোণে ঠেলে দিল সে। তারপরই একটানে সেটা তুলে বাইরে ফেলে দিল। অবাক কাণ্ড! কাপড়খানা আবার ঠিক যেমন ছিল তেমনই স্বাভাবিক, হালকা। কিন্তু কাপড় হালকা হয়ে গেলে কি হবে? ঝাড়ুদার তার কাজ শেষ করতে পারল না। দিব্যি ঘর ঝাড় দিচ্ছিল, হঠাৎ ঝাঁটাটা অচল হয়ে গেল। মেঝেতে জল ঢেলে যতই ঝাঁটা দিয়ে ধুলো আর জলটাকে সরাতে চাই,
ততই ঝাঁটাটা যেন আটকে যায়, একটু ঠেলা যায় না তাকে। বেচারি খানিকক্ষণ চেষ্টা করে শেষে ভীষণ ভয় পেয়ে ঊর্ধ্বশ্বাসে ঘর থেকে বেরিয়ে এলো। এবারে ডক্টর মহাসমুদ্রম নিজে ছুটে এলেন। তন্ন তন্ন করে বাথরুমের মেঝে পরীক্ষা করে দেখতে লাগলেন তিনি। সামান্য একটু ধুলোবালি ছাড়া আর তো কিছুই পাওয়া গেল না সেখানে। এবারে ঘরে গিয়ে একটা লেন্স নিয়ে এসে তিনি সেই ধুলোবালিগুলোকে খুঁটিয়ে দেখতে লাগলেন। একটা ছোট কালো পাথরের কুচির মতো কি একটা চোখে পড়ল তার। হাত দিয়ে তুলতে গেলেন, কিন্তু তোলা গেল না সেটা। শক্তিশালী চুম্বকের মতো ঘরের মেঝেটা সেই ছোট পাথর কুচিটাকে যেন টেনে ধরে আছে। তার আকর্ষণ থেকে কিছুতেই মুক্ত করা যাচ্ছে না সেটা। ডক্টর মহাসমুদ্রম কিন্তু নাছোড় বান্ধা। তার মনে হলো সমস্ত রহস্যটা তার মধ্যেই রয়েছে, যেভাবেই হোক তুলতে হবে ওটাকে। ঘণ্টাখানেক বাদে ছোট সাইজের একটা চাকাওয়ালা ক্রেনের মতো যন্ত্রের সাহায্যে তোলা হলো সেটা, এবং সেই চাকাওয়ালা যন্ত্রে বসিয়েই চালান করে দেওয়া হলো ল্যাবরেটরিতে। ল্যাবরেটরিতে কিভাবে ওটা পরীক্ষা করা হয়েছিল আমার সেটা ঠিক জানা নেই, তবে সেখানেই যে সমস্ত রহস্যের মীমাংসাটা হয়ে গেল সে খবর মহাসমুদ্রমের কাছেই পেলাম। ব্যাপারটা সংক্ষেপে উল্লেখ করছি। অনন্ত রহস্যময় আকাশ, লক্ষ লক্ষ তারা জ্বলছে সেখানে। আমরা তাদের ছোট একটা প্রদীপের মতো দেখি, কিন্তু আসলে ওর বেশিরভাগই আকারে বিরাট, আমাদের সূর্যের চাইতেও বড়। অনেক দূরে আছে বলে আমরা শুধু তাদের আলোটুকু দেখেই চিনতে পারি, কিন্তু সে আলো আজকের আলো নয়। আজ যে তারার যে আলো দেখছি সেটা হয়তো 1,00,000 বছর আগে ওই তারা থেকে ছুটে বেরিয়েছিল। সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটতে ছুটতে আজ লক্ষ লক্ষ বছর পরে আমাদের চোখে এসে ধরা দিল। তাহলেই বোঝা যায় তারাগুলো কত দূরে। অথচ আশ্চর্য, বিজ্ঞানীরা এইসব তারা সম্বন্ধে অনেক তথ্য বার করে ফেলেছেন, অঙ্ক কষে, ছবি তুলে, আলো পরীক্ষা করে, আরও নানান উপায়েই তা সম্ভব হয়েছে। এর ফলে জানা গেছে তারাগুলো প্রথম অবস্থায় থাকে এক একটা গ্যাসীয় পিণ্ড। তখন সেগুলি তেমন ভয়ানক কিছু নয়। যতই বয়স বাড়তে থাকে ততই সেই গ্যাসের চাপ বাড়তে থাকে। বাড়তে বাড়তে ক্রমাগত ঘন হয়ে আসে সেগুলো। সময়ে সময়ে এতই ঘন হয় যে পৃথিবীতে বসে তা আমরা কল্পনা করতে পারি না, কারণ ওরকম কোনো ঘন জিনিসের সঙ্গে আমাদের পরিচয় নেই। তারপর একদিন হয়তো সেই তারাটা নিভে যায়। নিভে গেলেও কিন্তু সে গতি হারায় না। ওই মরা দেহটা নিয়ে আগের মতোই মহাশূন্যে তার নির্দিষ্ট পথে ছুটতে থাকে। আলো না থাকায় তাকে আমরা দেখতে পাই না, আমরা ভাবি তার মৃত্যু হয়েছে। এইসব নিভে যাওয়া মৃত তারারা অনেক সময় অত্যন্ত ঘন হয়, অর্থাৎ আমাদের বিজ্ঞানের ভাষায় তাদের স্পেসিফিক গ্র্যাভিটি যায় অসম্ভব রকমের বেড়ে। আকাশে এখন যে তারাটি সবচেয়ে উজ্জ্বল তারই কাঁচ ঘেঁষে এই রকমই একটি নিভে যাওয়া তারা আছে, যা এতটাই ঘন যে তার 1 চামচ তুলে আনতে পারলে তার ওজন হবে কম করে 1 টন, অর্থাৎ প্রায় 28 মণ। এর চেয়েও ঘন তারা আকাশে থাকা কিন্তু বিচিত্র নয়। তাদের এক একটা ছোট কণারই ওজন হবে হয়তো 1 মণ বা 1.5 মণ। এখন এইসব তারারা নিভে গেলেও তাদের সবটা একেবারে নিঃশেষ হয়ে যায় না, তাদের ভেতরে তাপটা থেকেই যায়। তারপর হয়তো অনুকূল পরিবেশে ভেতরের সেই তাপে আর চাপে হঠাৎই একদিন তার ভেতরে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে, আর তারপরই খোলসটা ফেটে চুরমার হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে, আর ভিতরটা দপ করে জ্বলে ওঠে। দূর থেকে সেই আলো দেখে আমরা বলি নতুন তারা জন্মালো। আসলে হয়তো সেটা ওই তারার পুনর্জন্ম। তাছাড়া যে সময় আমরা তার জন্ম হলো ভাবছি, জন্ম হয়তো হয়েছে তার 1,00,000 বছর আগে। 1,00,000 বছর পর এই আজ তার আলো আমাদের চোখে এসে ধরা দিয়েছে। বিজ্ঞানীরা নাকি গত 100 বছরে এই রকমই প্রায় 10টা তারার নতুন পুনর্জন্ম লক্ষ্য করেছেন। এখন তারার নবজন্মের সময় যখন বিস্ফোরণ ঘটে
তখন তার খোলস ভেঙে টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ে মহাকাশে। তারপর হয়তো তারই কতগুলো ভীষণ বেগে ছুটতে থাকে মহাশূন্যে। কোথায় যে তারা হারিয়ে যায় তা কেউ বলতে পারে না। কিন্তু এমনও তো হতে পারে যে তারই খানিকটা টুকরো ছুটতে ছুটতে এরো টানে দিগ্ভ্রান্ত হয়ে আমাদের সৌরজগতের মধ্যে এসে পড়ল। তারপর ঠিক উল্কারা যেভাবে পৃথিবীতে এসে পড়ে, তার একটা টুকরো, হয়তো ছোট্ট একটা কণা এসে পড়ল পৃথিবীর বুকে। কিন্তু আসলে সে হচ্ছে অত্যন্ত ঘন তারার সেই টুকরো। ওর একটি কণারই ওজন হয়তো কম করে 1.5 মণ, যা পৃথিবীতে আমরা ভাবতেই পারি না। এইরকমই একটি কণায় যে কোনো রকমে এসে পড়েছিল ফটিকগিরির আকাশে, তারপর পড়বি তো পর একেবারে এসে পড়ল ফাগুবাবুর কপাল ঘেঁষে। ছোট একটা কুচি, চোখে দেখে মালুমই হয় না, কিন্তু তারই ওজন প্রায় 1 মণের ওপর। কপালের ওপর সোজাসুজি না পড়ে কপাল ঘেঁষে পড়ায় ফাগুবাবু রক্ষা পেলেন, কিন্তু ওরই ফলে ওর কপাল ফুলে রক্তারক্তি কাণ্ড ঘটল। ওই কুচিটা বোধ হয় ওর কাপড়ে আটকে ছিল, তাই তাকে তোলবার সময় অত ভারী মনে হচ্ছিল। বাথরুমে তার ছাড়া কাপড়ের মধ্যে যখন ওই কণাটা আটকে রইল, তখন কাপড়টাকেও হঠাৎ ওই রকমই ভারী লাগল। ঝাড়ুদারের খোঁচায় সেটা যখন মেঝেতে এসে পড়ল, তখন কাপড়টা হালকা হয়ে গেল। কিন্তু মেঝে থেকে ওই 1 মণ ভারী জিনিসটা ঝাঁটিয়ে ফেলাটা সাধারণ লোকের কাজ নয়। ঝাড়ুদার তো ভয় পাবেই। তারপর ডক্টর মহাসমুদ্রম এসে যখন সেটা তুলতে গেলেন, তখন তার বিপত্তির কথা আমাদের মনে আছে। চুম্বকের আকর্ষণ নয়, অসম্ভব ওজনের জন্যই তিনি ওটা তুলতে পারছিলেন না। যাই হোক, শেষ পর্যন্ত ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে ওটা পরীক্ষা করার পর আসল রহস্যটা যে ধরা পড়ল, এই জন্য মহাসমুদ্রমকে ধন্যবাদ দিতেই হবে। নইলে ভৌতিক ব্যাপার ভেবে ফাগুবাবুকে হয়তো পরের দিনই ওখান থেকে ভাগতে হতো। তার আবার পরলোক তত্ত্ব আর প্রেতাত্মার ওপরে দারুণ বিশ্বাস কিনা। গল্পটি ভালো লাগলে লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের নোটিফিকেশান যাতে মিস না হয় সেই জন্য একটি হোয়াটসঅ্যাপে চ্যানেলও খোলা হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।